কথায় আছে যে রাঁধে সে কিন্তু চুলও বাঁধে। হ্যাঁ, আমরা নারী, আমরা সবই পারি। আর আমাদের এই জীবন যুদ্ধে আমরাই জয়ী, আমরাই সেরা। কেননা রাঁধুনি হতে হলেও একটা গুণ প্রয়োজন হয়, যা কিন্তু সবার মাঝে থাকে না। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন আপনারা? আশা করি যে যেখান থেকেই দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি জেনাস ফ্যামিলি ব্লগ থেকে চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিও শুরু থেকে শেষ অবধি পাশে থাকবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। সংসার একটা যুদ্ধক্ষেত্র। যে যতটা যুদ্ধ করে টিকে থাকতে পারে সেই কিন্তু শেষ পর্যন্ত বিজয়ী হিসেবে থেকে যায়। আর যে হার মেনে গেল সেই কিন্তু পরাজিত। সংসার জীবনটা যতটাই কঠিন আবার ততটাই সহজ। আপনি কঠিনভাবে নিতে পারলে কঠিন, আর যদি সহজভাবে নেন তাহলেই সহজ। নিজের মতো করে যদি সব কিছু গুছিয়ে নিতে পারেন তাহলেই আপনি এই সংসার যুদ্ধে আপনি জয়ী। একটা মেয়ে যখন ঘুম থেকে ওঠে তার হাতের পাশে কিন্তু এক কাপ চাও থাকে না, না থাকে তার মাথার চুল বাঁধার সময়। এমনকি তার ঘুম থেকে উঠে কোনো সময় এমনও যায় নাস্তা খাওয়ারও সময় থাকে না। অন্যান্য ৮-১০টা মানুষের চাইতে আমাদের মেয়েদের জীবনটা এমনই, আমরা ঘুম থেকে ওঠা শুরু করি, আমরা সকল দায়িত্ব আমাদের কাঁধে নিয়ে নেই। আর আমরা এই দায়িত্বটা খুব ভালোবেসেই পূরণ করে থাকি। আমরা এই দায়িত্বটা নিজের বোঝা না, বরং নিজের ভালোবাসা হিসেবে নিয়ে থাকি। আর সংসার হচ্ছে একটা মায়ার বাঁধন, যে মায়ার বাঁধন থেকে কখনো ফিরে আসা যায় না। দেখা যায় সাংসারিক জীবনে কত উত্থান পাথানি না আসে, তবুও আমরা এই মায়ের বাঁধন কখনো ছিন্ন করতে পারি না। এই মায়ের বাঁধনই যেন আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সারাদিন আমাদের এতটা অক্লান্তি পরিশ্রমের পরেও যখন স্বামী সন্তানের মুখের দিকে তাকানো হয়, ওদের মুখটা দেখলেই যেন আমাদের পরিশ্রম একেবারে পানির মতো সহজ হয়ে যায়। তখন আর পরিশ্রমকে পরিশ্রম মনে হয় না, তখন মনে হয় এটাই আমার জীবন, এটাই আমার সুখ, এই সংসার, এই জগতই আমার সুখ। তো এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু করে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম। স্কুলে দিয়ে আসার পর আমি ঘরে যত যাবতীয় কাজ আছে সেগুলো আমি কিছুটা গুছিয়ে নেই, যেহেতু আবার স্কুল থেকে আনার পর মেয়েকে নাস্তা খাইয়ে রান্না শুরু করতে হবে। তাই আগে থেকে কাজ গুছানো থাকলে রান্না করতে কিছুটা সহজ হয়। তো আমি এখন আমার রান্নার জন্য আগে আমি ভাতটা বসিয়ে দিব, যেহেতু কিছু সবজিও কাটাকাটি করতে হবে, তাই সবজি কাটার সময়টুকু আমি এইখানে ভাতটা চুলায় বসিয়ে দিলে এর মধ্যে ভাতটাও হয়ে যাবে। তাই আমি ভাতের চালগুলো ধুয়ে নিলাম, এবার আমি ভাতটা বসিয়ে দিব। তো আজ আমি রান্না করব পাঙ্গাস মাছ। আমাদের ফ্রিজে পাঙ্গাস মাছ ছিল, সেটা আমি বের করে নিয়ে অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। তো এখন ভিজে রাখার পর আমি এটা ক্লিন করে নিব ভালো মতো। আসলে গ্রামে যারা পাঙ্গাস মাছ আনে তারা ডুমরা পাতা সম্ভবত বলে, সেই পাতা দিয়ে ক্লিন করে। আমরা শহরের মানুষ আর সেই পাতা পাবোই বা কোথায়। তাই আমি এই জালি আছে, এই জালি দিয়ে স্টিলের যে মাজনি সেটা দিয়ে আমি সুন্দর করে ঘষে নিলাম। আর পাঙ্গাস মাছের উপরেও চামড়াতে অনেক শ্যাওলা জমে থাকে, কালো কালো ময়লাগুলো অবশ্যই ক্লিন করতে হয়। তাই আমি এগুলো ভালো মতো ঘষে ক্লিন করে নিলাম। মাছগুলো আমি ভেজে নেব। তো ভেজে নেওয়ার জন্য যা যা প্রয়োজন হয় এগুলো দিয়ে আমি মশলাটা মেখে ভেজে নেব। আমার পাঙ্গাস মাছ ডিসলাইক করি তা না, তবে আমার কাছে মোটামুটি ভালোই লাগে। কিন্তু সমস্যা হচ্ছে পাঙ্গাস মাছ রান্না করার ক্ষেত্রে যখন মাছটা ভাজা হয় তখন খুব পরিমাণে ফুটে। এমনও দেখা গেছে যে এই পাঙ্গাস মাছ ফুটে আমার হাত পুরো একেবারে ক্ষত ক্ষত হয়ে গেছে এই তেলের ছিটা এসে। আর যারা এভাবে তেলের ছিটা হাতে পড়েছে তারা তো জানেনই যে কতটা কষ্টকর। আমার যতটুকু মনে হয় কাটা ছেঁড়ার থেকেও তেলের ছিটা খুব বেশি কষ্টদায়ক।
আমার এরকম প্রায় আগে হতো। তো আমি পাঙ্গাস মাছটা রান্না করার ক্ষেত্রে খুব বেশি সাবধানতা অবলম্বন করে থাকি। মনে হয় 2-1 পিস দিয়ে চুলা আমি একেবারে ডিম করে চুলায় দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিই, তারপর চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে দেখা যায় এইভাবে যদি করি তাহলে ফুটার সম্ভাবনা খুবই কম থাকে, কেননা ঢাকনা দিয়ে ঢেকে রাখলে আর ফুটে হাতের মধ্যে ছিটকে আসতে পারে না। তো আমি এখন তেলটা কিছুটা গরম হওয়ার পরপরই আমি পাঙ্গাস মাছটা দিয়ে নিলাম। ওইখানে পাঙ্গাস মাছটা ভাজা হচ্ছে, আমি এখানে কিছু বুটের ডাল নিয়ে নিলাম। আমি বুটের ডাল সিদ্ধ করে রেখেছিলাম। আর এরই মাঝে আমি আমার তরকারি রান্না বাড়ার জন্য কিছু কাটাকাটিও কমপ্লিট করে নিলাম। পেঁয়াজ কেটে নিলাম, টমেটো কেটে নিলাম। আমার কাছে সবসময় তরকারিতে টমেটো ইউজ করতে ভালো লাগে। এখানে আমি ভাজির জন্য করলা আর এখানে কিছুটা লাউ কেটে নিয়েছিলাম। আমি আমার সবজি রান্নার তালিকায় বেশিরভাগ সময় লাউ রেখে থাকি, কেননা লাউ আমার খুবই পছন্দের। আমাদের নবীজিও পছন্দ করতো লাউ। তো লাউকে আমি সবসময় ফার্স্ট চয়েসে রাখি। আমি লাউ মাছ ছাড়াও রান্না করতে খুব ভালোবাসি। সব সময় লাউ মাছ দিয়ে রান্না করি, তো আজ ভাবলাম যে আজ আর মাছ দিয়ে রান্না করব না, কারণ এক পদের রান্না খেতে তো আর সবসময় ভালো লাগে না। আজ ভাবলাম লাউ দিয়ে বুটের ডাল দিয়ে রান্না করব। তো ভেবেছিলাম কেমন হবে জানি না, তবে এতটা টেস্ট হবে ভাবতে পারিনি। তো এই চুলায় আমি বুটের ডাল দিয়ে লাউয়ের তরকারিটা আমি রান্না করছিলাম, আর পাশের চুলায় ছিল পাঙ্গাস মাছ, ওটা ভাজা হচ্ছিল। কিছুক্ষণ পর আমি উল্টে পাল্টে দিচ্ছিলাম, আর খুবই ঠাস ঠাস করে ফুটছিল। যারা পাঙ্গাস মাছ খান আর ভেজে খান তারা অবশ্যই জানেন যে পাঙ্গাস মাছটা ভাজতে গেলে কতটা কষ্ট হয়। আমি এখানে আমার লাউ তরকারির জন্য আদা রসুন বাটা দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। অন্যান্য নর্মাল তরকারি যেভাবে রান্না করি আমি এই লাউ তরকারিটা সেম একই প্রসেসিংয়ে বসিয়েছি। শুধু আমি ডালটা আগে থেকে সিদ্ধ করে রেখেছি, লাউটা কষানোর পর আমি এর মধ্যে ডালটা দিয়ে দিব, কেননা এই বুটের ডালটা আগে থেকে সেদ্ধ করা। যদি আমি একসাথে সবগুলো কষাই তাহলে আরও নরম হয়ে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার লাউ তরকারিটা হয়ে গেছে। আমি সেই পাঙ্গাস মাছ দিয়ে আজ রান্না করব তরকারির ক্ষেত্রে আমি আলুটা আগে কষিয়ে নিই, কেননা আলুটা মানে গলতে একটু সময় বেশি নেয়। তাই আমি আলুটা আগে কিছুটা কষিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে সবজি ঢেলে দিলাম। সবজি কষানোর পর দেখা যাচ্ছে সবজিটা সিদ্ধ হয়ে গেছে। আর আমরা এখন যে গরমের দিন, এই গরমের দিন আমাদের অবশ্যই তিতা খাওয়া ভালো, মানে করলাটা সবসময় আমাদের খাবারের তালিকা অবশ্যই রাখা দরকার। আর এই যে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম, ফুটতে ফুটতে মাছগুলো প্রায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানটায় আমার করলা ভাজিও হয়ে গেল। আমি সেই তরকারির মধ্যে মাছ দিয়ে আমি কিছুটা ঝোল আকারে করেছিলাম। এই যে আজকের আমার দুপুরের মেনুতে এই খাবারগুলো ছিল। তো দেখতেই পাচ্ছেন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তরকারির কালারটা খুব সুন্দর এসেছে। পাঙ্গাস মাছ যারা খায় না তারা এইভাবে রান্না করে দেখতে পারেন, 2-3 পদের সবজি দিয়ে মিশিয়ে রান্না করে খেয়ে দেখতে পারেন, আসলেও খুব ভালো লাগে। আমার আজ দুপুরে মেনুতে ছিল ডাল, তারপর করলা ভাজি আর মাছের তরকারি। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আজ এই পর্যন্তই থাকছে। আল্লাহ হাফেজ।